আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল ফাইসাল। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। বিশ্ব সম্প্রদায়কে নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হতে ডক্টর ইউনূসের আহ্বান, জাতিসংঘে দেওয়া বাংলায় ভাষণে ন্যায়ভিত্তিক সমাজ গড়ার তাগিদ। দেশ জুড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা, আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে যশোরে প্রকৃত জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি, ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ। এবং বৃষ্টি আর আলোর স্বল্পতায় কানপুরে বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্টের প্রথম দিন মাঠে গড়াল মাত্র ৩৫ ওভার, ৩ উইকেটে টাইগারদের সংগ্রহ ১০৭ রান। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এখন যাচ্ছি বিস্তারিত সংবাদে। যে আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র জনতা বাংলাদেশে অভ্যুত্থান ঘটিয়েছে তাকে বাস্তবে রূপ দিতে বিশ্ব সম্প্রদায়কে নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদে ৭৯তম অধিবেশনে বাংলায় দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, দুর্নীতি, গণতন্ত্র ব্যবস্থা ধ্বংস ও অর্থ পাচার করে অতীতের সরকার যেভাবে রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করেছিল সেই ভুল সংশোধন করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় সহযোগিতা করবে বলে প্রত্যাশা করেন ডক্টর ইউনূস। যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদকে সাথে নিয়ে নিউ ইয়র্ক থেকে চকর মালিথার রিপোর্ট। ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনূসের প্রথম ভাষণ। বাংলায় দেয়া প্রায় ২০ মিনিটের ভাষণে প্রথমেই প্রফেসর ইউনূস গণ অভ্যুত্থানের ছাত্র জনতার আত্মত্যাগের কথা স্মরণ করেন, যে যুগান্তকারী পরিবর্তনের কারণে জাতিসংঘের এমন মঞ্চে বিশ্ব সম্প্রদায়ের সামনে উপস্থিত হতে পেরেছেন। তার এই যাত্রায় বিশ্ব সম্প্রদায়কে সাথে চান ডক্টর ইউনূস। আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি তাই আজ বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। গণতন্ত্র, আইনের শাসন, সমতা, সমৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ হিসেবে আত্মপ্রকাশের অভিপ্রায় বাস্তবায়নে আমি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও গভীরতর সম্পর্ক গঠন করার জন্য আহ্বান জানাচ্ছি। আগের সরকারের অনিয়ম, দুর্নীতির কথা উল্লেখ করে বিশ্ববাসীকে প্রধান উপদেষ্টা জানান, তিনি এমন সমাজ গড়তে চান যেখানে বাক স্বাধীনতা থাকবে, থাকবে ভোটাধিকার, থাকবে না ভয়ের রাজনীতি। এই দায়িত্ব গ্রহণের পর আমরা গভীর বিস্ময় ও হতাশার সঙ্গে মুখোমুখিভাবে দেখতে পাচ্ছি কিভাবে সর্বগ্রাসী দুর্নীতি একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, কিভাবে রাষ্ট্রের মূল প্রতিষ্ঠানগুলোকে নির্মমভাবে দলীয়করণের আবর্তে বন্দী করে রাখা হয়েছিল, কিভাবে জনগণের অর্থকে লুটপাট করা হয়েছিল। আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে, ভয়ভীতি ছাড়া সমাবেশ করবে, তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে, এটাই জাতির আকাঙ্ক্ষা। বিশ্বকে দারিদ্র্য মুক্ত করতে ডক্টর ইউনূস তার ৩-০ তত্ত্ব তুলে ধরেন বিশ্ব নেতাদের সামনে। চাকরি প্রার্থী না হয়ে উদ্যোক্তা হতে বলেন। শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ অর্জন করতে পারি, যেখানে পৃথিবীর প্রতিটি তরুণ তরুণী চাকরি প্রার্থী না হয়ে বরং উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পাবে। তারা যেন এই সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও নিজ নিজ সৃজনশীলতার বিকাশ করতে পারে, যেখানে একটি ব্যবসায়িক উদ্যোগ সামাজিক সুফল, অর্থনৈতিক মুনাফা এবং প্রকৃতির প্রতি দায়িত্বশীলতার মধ্যে একটি চমৎকার ভারসাম্য আনতে পারে। রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত ক্ষতির কথাও উল্লেখ করেন অন্তর্বর্তী সরকার প্রধান। আমরা রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালু রাখা এবং তাদের টেকসই প্রত্যাবর্তন নিশ্চিত করার উদ্দেশ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের
পর্যাপ্ত সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি। রোহিঙ্গারা যাতে পর্যাপ্ত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে তাদের নিজ ভূমি রাখাইনে ফিরে যেতে পারে তার পথ সুগম করা অত্যন্ত দরকার। মায়ানমারে প্রতিনিয়ত পরিবর্তনশীল অবস্থা বিবেচনায় রেখে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে একযোগে রোহিঙ্গাদের নিজ দেশে মর্যাদাপূর্ণ টেকসই প্রত্যাবর্তনের জন্য পরিবেশ সৃষ্টিতে কাজ করতে প্রস্তুত। ফিলিস্তিনে হামলা বন্ধ করে দ্রুততম সময়ে যুদ্ধবিরতিরও আহ্বান জানান শান্তিতে নোবেল বিজয়ী এই সরকার প্রধান। ভাষণে প্রধান উপদেষ্টা শুধু বাংলাদেশ প্রসঙ্গ নয়, তুলে ধরেছেন বৈশ্বিক নানা সংকট, ফিলিস্তিনে গণহত্যা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, অভিবাসনের মতো বিষয়গুলো উঠে এসেছে শান্তিতে নোবেল বিজয়ীর এই ভাষণে। বিশ্বের সামগ্রিক উন্নয়ন এবং নতুন একতার উপর জোর দিয়েছেন তিনি। চকর মালিথা, চ্যানেল আই, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। দেশ জুড়ে ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, সেই সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় 28,000 মানুষ। সরকারি হিসেবে আজ সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সারা দেশে মারা গেছেন 143 জন। ডেঙ্গু আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাহমিল ইসলামের রিপোর্ট। সাম্প্রতিক টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে জমছে পানি, এতে বাড়ছে এডিস মশার উপদ্রব, সাথে বাড়ছে ডেঙ্গু রোগী। শুধু রাজধানী নয়, জেলা শহরেও ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু। ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় রাজধানীর হাসপাতালগুলোতেও বাড়ছে রোগী। পাতলা পায়খানা হয়েছিল, বমি হয়েছিল, জ্বর হয়েছিল, শরীর পুরা ব্যথা ছিল। ডেঙ্গু হয়েছে আইসি কালকে রাতে ভর্তি হয়েছি, এখন আলহামদুলিল্লাহ একটু মোটামুটি সুস্থ। ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, এখন মোটামুটি একটু সুস্থ হয়েছে। জ্বরের জন্য যা প্যারাসিটামল গ্রুপের এগুলো খাইছি, 4 দিন পরেও জ্বর কমে নাই, পরে টেস্ট করছি 4 দিনের দিন ডেঙ্গু ধরা পড়ছে। ডেঙ্গু আক্রান্ত রোগীর জ্বর কমার পরবর্তী 72 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ জানিয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার শফিউর রহমান বলেছেন, ডেঙ্গু আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। মাড়ির দিয়ে রক্ত পড়ে বা আপনার গায়ে মশার কামড়ের মতো লাল লাল ছোট ছোট দাগ হয়, তাহলে বুঝতে হবে যে আপনার প্লাটিলেট কমে গেছে, সেক্ষেত্রে আপনার হসপিটালে শরণাপন্ন হতে হবে। সব মিলিয়ে আসলে ডেঙ্গু ব্যবস্থাপনা যদি আমরা যথাযথভাবে ন্যাশনাল গাইডলাইন মেনে করি, আমাদের ডাক্তাররা তো ন্যাশনাল গাইডলাইন মেনে করেও, রোগীদেরকেও তো সতর্ক হতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, পাত্রের পানি জমতে না দেওয়া ও সামাজিক সচেতনতাই পারে ডেঙ্গুর প্রকোপ কমাতে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে যশোরে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। সদর উপজেলার চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা দেওয়া হয়। পুরো দেশকে সবুজ বেষ্টনীতে ঘিরতে প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগের প্রশংসা করেন সুধীজনরা। আকরামুজ্জামানের রিপোর্ট। যশোরে প্রতিনিয়তই কমছে গাছের সংখ্যা, এতে চরম ভাবাপন্ন হয়ে উঠছে প্রকৃতি। সুস্থ, সুন্দর ও নির্মল সবুজ প্রকৃতি গড়তে সারা দেশের মতো যশোরেও ব্যাপক হারে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। প্রকৃতি জীবন ক্লাব যশোরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে এখানে প্রচুর গাছ লাগানো হয়েছে চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ে। এই যে আমাদের বায়ু দূষণ, এই বায়ু দূষণ কমানোর জন্যও কিন্তু আমাদের গাছ দরকার। সুতরাং দূষণকে যদি কমাতে চাই তাহলে বৃক্ষরোপণ কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। আর এই ধরনের কর্মসূচি যত বেশি আমরা স্কুল, কলেজ, মাদ্রাসা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে পারবো, ততই কিন্তু আমরা আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখবো। এর পাশাপাশি আরেকটি জিনিস, সেটা হলো শুধু বৃক্ষ লাগালেই হবে না, এই বৃক্ষ রোপণের পরে একে পরিচর্যা করতে হবে এবং এটা যাতে কোনোভাবেই এই গাছটা লাগানোর পরে ক্ষতিগ্রস্ত না হয় সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আসুন আমরা সবাই মিলে বৃক্ষরোপণ করি এবং সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তার পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। প্রকৃতি সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের গাছের চারা উপহার দেওয়া হয়। আমরা এই গাছগুলো বাড়িতে রোপণ করব। আমরা আজ এখানে যে গাছটি
পেয়েছি, আমরা সেই গাছটি অবশ্যই লাগাবো। অতিরিক্ত তাপদাহের কারণে হচ্ছে বিভিন্ন প্রাণীর ক্ষতি হচ্ছে বা মানুষের বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। গাছ লাগাবো বেশি বেশি করে এবং আমাদের পরিবেশকে সবুজ রাখবো। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে গাছ আমাদের। এটা ছাড়া আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করতেই পারি না। আমাদের প্রত্যেকেরই গাছ লাগানো দরকার। আমাদের যেটুকু ক্যাপাসিটি আছে প্রত্যেক জায়গা থেকে আমরা যেন বছরে যার যেটা সামর্থ্য আছে সে অনুযায়ী বৃক্ষরোপণ করি এবং বাংলাদেশকে একটি সবুজ শ্যামল বাংলাদেশে রূপান্তর করতে পারি। প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগে সারা দেশ সবুজে ভরে উঠবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এখানে ঔষধি গাছ, ফল গাছ এবং আরও যে বনজ গাছ আছে এগুলো আমাদের প্রকৃতিকে বাঁচানোর জন্য খুবই চমৎকার। আমাদের দেশের সবুজ বিপ্লব ঘটানোর ক্ষেত্রেও আমরা যে কাজগুলো করে আসছি আমরা সামনের দিনেও করে আসব। বৃক্ষরোপণ কর্মসূচি বিগত দিনেও হয়েছে, প্রকৃতি ও জীবন ক্লাবের মাধ্যমে আগামী দিনেও এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। বিশেষ করে উদীয়মান তরুণরা আগামীতে এই দীক্ষায় দীক্ষিত হবে যে গাছ লাগালে আমাদের জীবন বাঁচবে। আমাদের প্রকৃতিকে রক্ষার জন্য আমাদের বৃক্ষরোপণকে আমাদের ত্বরান্বিত করতে হবে এবং উৎসাহিত করতে হবে। তারই ধারাবাহিকতায় প্রকৃত জীবন ক্লাব আজকের এই কর্মসূচি পালন করেছে। পরিবেশ প্রতিবেশ রক্ষায় পর্যায়ক্রমে সব উপজেলায় সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে বলে জানান আয়োজকরা। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এবারে বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ। সংবাদে আরো একবার আমন্ত্রণ। লেবাননের বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে গত 24 ঘন্টায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 92 জনে, আর মোট প্রাণহানির সংখ্যা 700 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ আরবের কয়েকটি দেশ যুদ্ধবিরতির আহ্বান জানালেও তা প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহু। উল্টো সর্বোচ্চ শক্তি দিয়ে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। নাসরুল্লাহ এই হামলায় আহত অথবা নিহত হয়েছেন বলা হলেও বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে হিজবুল্লাহ প্রধান বেঁচে আছেন এবং ভালো আছেন। নাসরুল্লাহর খুব কাছের লোকদের বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স। এবারে কৃষি সংবাদ। টাঙ্গাইলের মধুপুরে পেঁপের আবাদ করে ব্যাপক সাফল্য পেয়েছেন মোজাম্মেল হোসেন নামের এক যুবক। তার বাগান দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছে, অনেকেই মুগ্ধ হচ্ছেন তার এই সাফল্য দেখে। নিজেরাও স্বপ্ন দেখছেন পেঁপের বাগান করে ভাগ্য পরিবর্তনের। টাঙ্গাইল থেকে বিস্তারিত জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ। টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষপাড়া গ্রামের বেকার যুবক মোজাম্মেল হোসেন 1.5 বছর আগে দিনাজপুর থেকে টপলেডি জাতের পেঁপে চারা এনে বাগান করেন। প্রায় 3.5 একর জমিতে 4200 গাছ লাগান। পেঁপে আবাদে তার খরচ হয় প্রায় 10 লাখ টাকা। এখন প্রতিটি গাছে থোকায় থোকায় পেঁপে। প্রতিদিনই পাইকাররা আসছেন পেঁপে কিনতে। এ পর্যন্ত 35 লাখ টাকা দাম উঠেছে। তবে মোজাম্মেলের ইচ্ছা তিনি সরাসরি বিক্রি করবেন পেঁপে। আমি চারাটা আনছি আপনার দিনাজপুর থেকে, পার পিস 27 টাকা পিস। এটা হলো টপ লেডি পেঁপেটা, খুব সুস্বাদু, খাইতে খুব মিষ্টি। খরচ হয়েছে আপনার এবং তো 10 লক্ষ। আমার বাগানটা মোটামুটি 2টা পার্টি আসছিল, একজনে 30 বলছে আর একজনে 35 বলছে লক্ষ। এটা বলছে আর কি, আমি বাগান দিইনি, আমার নিয়ত আমি হাতে পেঁপেটা বাজারজাত করব। চলতি মৌসুমে টাঙ্গাইলে প্রায় 4000 হেক্টর জমিতে পেঁপের আবাদ হলেও টপলেডি জাতের পেঁপের চাহিদা বেশি। মোজাম্মেলের পেঁপের বাগান দেখে এলাকার অন্য কৃষকরাও অভিভূত। তারাও পেঁপের বাগান করে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে চান। আসলে আমাদের বাড়ির পাশেই এই পেঁপে বাগান আমি দেখতে আসছি। আসলে ওই বাগানটা দেখে পাহাড়ের মাটিতে এত সুন্দর ফলন হয়, আমি দেখে আসলে খুব মুগ্ধ হয়েছি। ওনার আবাদ দেখা আমরা চিন্তা ভাবনা নিছি আগামীতে যাতে আমরাও ওনার মতো লাভজনক ব্যবসা রোপণ করতে পারি, লাভজনক হইতে পারি, এই আশা আমরা সবসময় করতেছি আমরা কৃষক যারা আছি। মধুপুরের মাটি টপলেডি জাতের পেঁপে চাষের জন্য অত্যন্ত উপযোগী। অত্যন্ত মিষ্টি এ পেঁপের ব্যাপক চাহিদা রয়েছে। পরিকল্পিতভাবে এ পেঁপের আবাদ করা হলে লাভবান হবেন এলাকার কৃষক, এমনটাই বলছে কৃষি বিভাগ। টাঙ্গাইলের মধুপুর থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ।
সাতক্ষীরায় বেতনা নদীর ভেঙে যাওয়া বাঁধ এখনো সংস্কার না হওয়ায় ক্ষতির মুখে প্রাণ প্রকৃতি সহ কয়েক গ্রামের মানুষ। বারবার বাঁধ ভাঙলেও টেকসই কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। বরাবরের মতো বাঁধ সংস্কারে আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আবুল কালাম আজাদের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। টানা ভারী বৃষ্টিপাতে পানি বৃদ্ধি পাওয়ায় সম্প্রতি বেতনা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় আশপাশের বিস্তীর্ণ এলাকা। ফসলি জমি মাছের ঘের নষ্ট হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে স্থানীয়রা। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে। নদী নালা ভাঙার কারণে আমাদের যে মৎস্যঘের, ঘর বাড়ি, গরু ছাগল এবং মানুষের দুর্ভোগের শেষ নাই। ব্যাংক লোন নিয়ে মৎস্য চাষ করায় আমরা এই ব্যাংক লোন কীভাবে শোধ করব আমরা জানি না। প্রশাসন যত দ্রুত সম্ভব এই বেতনা নদী বান্ধার ব্যবস্থা করুক, এটাই আমাদের অনুরোধ। আর এই পানি যদি এখন যে পরিমাণে এই বাঁধে বেতনা নদীতে ঢুকতেছে, যদি এর সুষ্ঠু ব্যবস্থা যদি না করা হয় আমরা আরও ক্ষয়ক্ষতির দিকে চলে যাব। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছে সংশ্লিষ্ট বিভাগ। ঘেরের পাড়ে সবজি ছিল প্রায় 110 হেক্টর, সেখানে আমাদের প্রায় 70 হেক্টর জমি আমরা একেবারে নষ্ট হওয়ার আশঙ্কায় আছি। এখন দ্রুত যদি বাঁধটা সংস্কার না করে আরও আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। বাঁধ সংস্কারে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এই ভাঙ্গার মেরামত প্রস্তুতি হিসাবে আমরা বাঁশ বল্লি, জিওরোল স্টক করেছি এবং প্রতিকূল পরিবেশের কারণে এখনো এটা বন্ধ করা সম্ভব হয় নাই, তবে অতি সত্বর এটা আমরা বন্ধ করার চেষ্টা করব। এলাকাবাসীর অভিযোগ, বাঁধ ভেঙে হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হলেও সমস্যার স্থায়ী সমাধানে কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। সংস্কার সহ দ্রুত টেকসই বাঁধ নির্মাণ না হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলছেন ভুক্তভোগীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।